আমি দীপক মাহান্তি, আমার পুরুলিয়াতে প্রত্যেককে স্বাগত। আমার সাথে রয়েছে সুজিত কুণ্ডু। আমরা দুজনে আজকে এখানে এসেছি, যে যুদ্ধ খেলা চলছে, যে যুদ্ধের আবহ চলছে চারদিকে, যে যুদ্ধের জন্য আমরা প্রত্যেকে উদ্বিগ্ন, প্রত্যেকে চিন্তিত। দুজন প্রাক্তন সেনাবাহিনীর মানুষকে আমরা পেয়েছি, যাদের কাছ থেকে শুনবো যে এই যুদ্ধে কি হয়। তারা দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তানের বর্ডারে কাজ করে এসছেন, একজন স্থলবাহিনীতে, একজন এয়ারফোর্সে, এবং তাদের দীর্ঘ এক্সপিরিয়েন্স রয়েছে। আমরা তাদের কাছে আজ শুনতে চাইব যে এই যে ভারত পাকিস্তানে দীর্ঘদিন ধরে চলে আসছে এই অবস্থা, কখনো যুদ্ধ হয়, কখনো আতঙ্কবাদী ঢোকাচ্ছে, কখনো বিভিন্ন রকমভাবে সিজ ফায়ার হচ্ছে, কখনো বন্ধ হচ্ছে, বিভিন্ন রকম আমরা শুনছি, মিডিয়াতে দেখছি, খবরের কাগজে পড়ছি। আজকে প্রকৃত ঘটনা কি হয় সেটা একটু জানার চেষ্টা করব। একজনকে আজকে পেয়েছি, তার মধ্যে এসিপি নায়েব সুবেদার হিসেবে পোস্টিং ছিলেন স্থলসেনাতে, মিস্টার রিয়াজ আনসারি, যিনি 2025-এ রিটায়ার্ড করেছেন, মানে জাস্ট এই বছরই রিটায়ার্ড করেছেন, এই 1-2 মাস আগে রিটায়ার্ড করে এসছেন। তার দীর্ঘদিন ওখানে পোস্টিং ছিলেন, সিয়াচেনে ছিলেন, ওই দীর্ঘ বরফের মধ্যে জীবন কাটিয়েছেন। কাশ্মীরের যে উপত্যকাতে এখন যুদ্ধ চলছে সেই উপত্যকাতে পোস্টিং ছিলেন। তো রিয়াজ ভাইকে আমি আমার পুরুলিয়াতে স্বাগত জানাবো, যে আজকে আপনার সাথে কথা হবে সেই সব নিয়ে। আরেকজন রয়েছেন, যিনি ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলেন দীর্ঘদিন ধরে, জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসাবে ইন্ডিয়ান এয়ারফোর্সে, আদিত্য প্রসাদ সরকার। অনেকদিন আগে রিটায়ার্ড করেছেন, কিন্তু এখন যে অবস্থাটা চলছে ইন্ডিয়ান এয়ারফোর্স দিয়ে, এবং মেনলি ডাইরেক্টলি অ্যাটাক করছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে কি কাজ হতো এবং কিভাবে হয়, এই যে আমরা শুনছি মিসাইলকে এসে মানে ঢুকতে দিচ্ছে না, মিসাইল আসছে না কিছুতেই, সেই জায়গাতেই ছিলেন আদিত্যদা। আমরা আদিত্যদার মুখ থেকে শুনবো কীভাবে কাজ করে এটা। আদিত্যদা, ওয়েলকাম আমার পুরুলিয়াতে। এখন যে যুদ্ধটা চলছে সেটা আদিত্যদা আরও ভালো বলতে পারবেন, রিয়াজের কাছে আসছে। আদিত্যদা, এই যে যুদ্ধটা চলছে, আপনি ওই ডিপার্টমেন্টের ওখানে ছিলেন, এবং এই ভারত পাকিস্তান ধরে দীর্ঘদিন ধরে এই আমরা দেখছি এই যুদ্ধের আবহ, এবং তুতু ম্যামে লেগেই রয়েছে আর কি। আজকে পহেলগামের কাণ্ড হওয়ার পরে এই যে অবস্থা হয়েছে এখন, এর আগেও আমরা বিভিন্নভাবে দেখেছি, উরি কাণ্ড দেখেছি, তার আগে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ দেখেছি। আপনি দীর্ঘদিন ছিলেন ওখানে। কি পরিস্থিতি এখন, মানে এখন আপনারা কি বুঝছেন, কি পরিস্থিতি এই মুহূর্তে আপনারা এখন কি বুঝছেন? এটা এই মুহূর্তে বর্ডারের যা পরিস্থিতি তা অত্যন্ত উদ্বেগজনক। আমি যখন এয়ারফোর্সে ছিলাম, আপনারা এখন যেটা শুনছেন যে ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ওদের যে মিসাইল বা ওদের যে অ্যাট্যাক, সেগুলোকে আমরা প্রতিহত করেছি। আমার ট্রেডও ছিল আমার ট্রেড ছিল এয়ার ডিফেন্স সিস্টেম অপারেটর। সেই জন্যে আমি এখানে বসে এখন মানে পুরোপুরি উপলব্ধি করতে পারছি যে ওখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো এখনকার যে পরিস্থিতি, এই মুহূর্তে যখন যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছে, তখনও আমার মনে হয় একজন সৈনিকের জন্যে পরশুদিন সন্ধেবেলা বা গতকাল সিজ ফায়ারের আগে যা অবস্থা ছিল, এখনও সেই একই অবস্থায় আছে। কারণ মুখে সিজ ফায়ার বলে দেওয়া যত সহজ, বা গভর্নমেন্টের তরফ থেকে একটা অ্যাট্যাককে বন্ধ করে দেওয়াটা যতটা সহজ, একজন সৈনিকের কাছে সেই সিজ ফায়ারের যে আদেশ, সেই আদেশ পৌঁছাতে অনেক সময় লাগে, এবং সেখানে তাকে অনেক ইয়েতেই মানে যেমনভাবে সে আগে অ্যালার্ট ছিল, এখনও তাকে সেইভাবেই অ্যালার্ট থাকতে হয়। এই মুহূর্তে আমি এইটুকুই বলতে পারি যে ভারতবর্ষ দুদিন আগে যে অবস্থায় ছিল, আজকেও এই মুহূর্তেও সেই অবস্থাতেই। খুব ভালো বলছে, এয়ার ডিফেন্স সিস্টেমটা নিয়েই চারদিকে কথা হচ্ছে, এবং S-400 নিয়েই চারদিকে কথা হচ্ছে, যে প্রত্যেকটা যা আসছে ড্রোন, প্রত্যেকটাকে আমরা নিউট্রিলাইজ করতে পারছি আর কি, নিউট্রিলাইজ করছি পরে, মানে যে কোনোভাবেই কোনো ভারতবর্ষের ক্ষতি করতে পারছি না। তো আপনি কি ভাবছেন যে 10 বছর বা 15 বছর বা আপনি যে সময় সার্ভিস করতেন, এতটা উন্নত ছিল না, এটা জাস্ট উন্নত হয়েছে এখন? এখন যে S-400 মিসাইল যেটা ভারতবর্ষ ব্যবহার করছে, আমি যখন সার্ভিসে ছিলাম তখন যে মিসাইলটা ব্যবহার করা হতো এবং আমি যে স্কোয়াড্রনে কাজ করেছি, সেটার নাম হচ্ছে পেচোরা বা SAM-3, সারফেস টু এয়ার মিসাইল 2, 3, ওসা একে এবং ইগলা মিসাইল। এই মিসাইলগুলো আগে ছিল। মিসাইলের ধরন তখনও যা ছিল এখনও তাই আছে। তখন একটা লঞ্চার থেকে 4টে মিসাইল মাত্র লঞ্চ করা যেত। এখন আমরা যেটা দেখছি যে তার সংখ্যা অনেক বেশি, এবং তখন যেরকম নাম্বার অফ টার্গেটস টু বি এনগেজড মানে লিমিটেড ছিল, এখন কিন্তু সেটা লিমিট নয়। আপনারা দেখছেন যে একসঙ্গে 30টা 20টা 30টা এইভাবে একসাথে যে ড্রোনগুলো আসছে আমাদের মিসাইল থেকে, সেই মিসাইলগুলো লঞ্চ করে
তাদেরকে আকাশে মানে জমিতে পড়ার আগেই সেগুলোকে নিউট্রালাইজ করা হচ্ছে। অতএব আমি যখন ছিলাম তখন থেকে এখনকার যে পরিস্থিতি সেটা অনেক বেশি অনেক বেশি উন্নত, এবং যত দিন যাবে পরিস্থিতি তত উন্নত হবে, এবং মিসাইল বা যুদ্ধের যে পরিস্থিতি, যুদ্ধের যে ইকুইপমেন্ট, সেগুলো সব আরও উন্নতভাবে আমরা পেতে থাকি। কিন্তু এখন একটা জিনিস আমরা শুনছি যে যে পয়েন্ট থেকে ওরা পাঠাচ্ছে, যে পয়েন্ট থেকে ড্রোনটা পাঠাচ্ছে, ওটাকে লঞ্চ প্যাড, সেই পয়েন্টটা মানে ইন্ডিয়া বুঝতে পারছে যে ওই লঞ্চ প্যাড থেকে পাঠানো হচ্ছে, কেন লঞ্চ প্যাডটাকে ধ্বংস করে দিচ্ছে না? হ্যাঁ, লঞ্চ প্যাডকে ধ্বংস করানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা যদি ভালো করে নিউজগুলো ফলো করেন, যারা বুঝতে পারে, যেমন আমি বুঝতে পারি বলে আমি বুঝতে পারছি, দেখবেন এক এক জায়গাতে বলা হচ্ছে যে তার বেসটাকে, এয়ার বেসটাকে ধ্বংস করে দেওয়া হলো। তো এয়ার বেসে যে শুধুমাত্র এরোপ্লেন বা হেলিকপ্টারই আছে তা নয়, সেখানে কিন্তু এয়ারফোর্সের মানে পাকিস্তানের যে লঞ্চ প্যাডগুলো, যেখান থেকে ওরা যে ড্রোনগুলোকে নিক্ষেপ করছে, সেই জায়গাগুলো ওর মধ্যে ইনক্লুড আছে, যেগুলো কিন্তু অনেক সময় সিকিউরিটির কারণে এগুলোকে ডিসক্লোজ করা হয় না। কিন্তু আপনি যদি ভালো করে নিউজগুলো ফলো করেন তাহলে দেখবেন যে সেই লঞ্চ প্যাডগুলোকেও কিন্তু ইন্ডিয়া বেশ কিছু লঞ্চ প্যাড ধ্বংস করেছে। বলছে যে তুরস্কের থেকে পাঠানো হয়েছে এই ম্যাক্সিমাম ড্রোনগুলো আসছে তুরস্ক থেকে, এবং চীনেরও কিছু রয়েছে আর কি। মানে ইন্ডিয়া যে নিউট্রালাইজ করে দিচ্ছে, এতে তুরস্কও মানে তুরস্কের যে ইকুইপমেন্টটা ভালো নয়, বা চীন যে ইকুইপমেন্টটা ভালো দেয়নি, সেটা বারবার ধরে প্রমাণ হয়ে যাচ্ছে। এবং তার জন্য ইন্ডিয়া যে একটা 4th লার্জেস্ট হয়েছে, মানে বিশেষ করে মিলিটারি ইয়েতে, আমাদের অপারেশনে গোটা ওয়ার্ল্ডের মধ্যে, সেটা বারবার ধরে প্রমাণ হচ্ছে। এটা কি আপনি স্বীকার করবেন? না, এটা সেইভাবে দেখা চলবে না। এখন আমরা যদি দেখি যে তুরস্কের একটা মিসাইল যেটা পাকিস্তান ইউজ করলো, এবং ইউজ করে সেটাকে আমরা নিউট্রালাইজ বা ওপরে সেটাকে আমরা নষ্ট করে দিলাম, তার মানে এই নয় যে তুরস্কের মিসাইলটার সম্পূর্ণ ভুল আছে বা সম্পূর্ণ গলতি আছে। যেমন আপনারা জানেন যে F-16 বিমান যখন আমেরিকা ইউজ করে তখন তার ইফেক্টিভনেস, আর পাকিস্তান যখন ইউজ করবে তার ইফেক্টিভনেস আলাদা। ইকুইপমেন্ট একই, অপারেটর যদি আলাদা হয়, ইট ডিপেন্ডস অন দ্যাট অপারেটর হু ইজ অপারেটিং দ্যাট পার্টিকুলার ইকুইপমেন্ট। ইফ দ্য অপারেটর ইজ এফিসিয়েন্ট এনাফ, দেন দ্য ইকুইপমেন্টস পারফরমেন্স উইল বি আদার। সো আমরা বলতে পারি না যে চীনার ওই ইকুইপমেন্টটাই খারাপ বা তুরস্কের ওই ইকুইপমেন্টটাই খারাপ। আমাদেরকে খেয়াল করতে হবে যে ইকুইপমেন্টটা অপারেট কী করছে। মানে পুরোপুরি ডিপেন্ড করছে যে ইকুইপমেন্টটা অনেকটাই। আপনার কি মনে হয় যে এই যুদ্ধ যে চলছে, সিজ ফায়ার হয়ে গেল, ভারতবর্ষের প্রচুর মানুষ অসন্তুষ্ট এতে, ম্যাক্সিমাম মানুষ, মিডিল ক্লাস বা লোয়ার ক্লাসে যাদেরকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকেই বলছেন না আর কয়েকদিন চালালে পাকিস্তান পুরো ক্যাপচারে চলে আসতো। বিশেষ করে 4টে বালুচিস্তান বা POK কে আমরা দখল করে নিতে পারতাম, বালুচিস্তান আলাদা রাজ্য হয়ে যেত। এটা কীরকম মনে হয়, যে মিলিটারি ম্যান হিসেবে আপনার কি মনে হয়? দেখুন, আমাদের সবারই যারা ইন্ডিয়ার বর্ডারের থেকে অনেক ভেতরে, যেমন আমরা পশ্চিমবঙ্গের বিশেষ করে পুরুলিয়ায় আমরা এখনো পর্যন্ত ব্ল্যাক আউট কী বা সাইরেন কী জিনিস আমরা কিন্তু তা জানি না। যারা বর্ডার লাইনে আছে, যেখানে আমি যেখানে পোস্টিং ছিলাম যুদ্ধের সময়, অপারেশন পরাক্রম, কার্গিল, এই সময় যেখানে আমরা পোস্টিং ছিলাম, সেখানে যখন এই আজকের যুদ্ধের মতন যখন পরিস্থিতি ওখানে তৈরি হয়, সেখানকার লোককে যদি এখন জিজ্ঞেস করা হয় যে ভাই এই যে সিজ ফায়ার হলো, তাতে তুমি কি খুশি না অখুশি, ডেফিনেটলি সে বলবে যে আমি খুশি। কারণ হচ্ছে যে একটা 2 ঘন্টা আগে তাকে বলে দেওয়া হলো যে সিজ ফায়ার, সমস্ত লাইট ফাইট অন হয়ে গেল, সব নর্মাল হয়ে গেল। আবার 2 ঘন্টা পরে হঠাৎ করে বলা হচ্ছে না, তাড়াতাড়ি ঘরের ভেতরে যান, আপনারা বাইরে বেরোবেন না, লাইট অফ করে দেওয়া হলো। আবার হয়তো বম্বিং হয়ে গেল। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কালকে একটা জম্মুতে একটা বিল্ডিংয়ের মধ্যে বোম পড়েছিল এবং বিল্ডিংটা ধ্বংস হয়ে গেছিলো। আজকে যদি তাকে জিজ্ঞেস করা হয় যে এই সিজ ফায়ারটা ঠিক না ভুল, সে কিন্তু নির্দ্বিধায় বলবে যে এটা ভুল, কিন্তু এটা ঠিক। কিন্তু আমাদের মতন এলাকায় যারা থাকছে, পশ্চিমবঙ্গে যারা অনেক ভেতরে থাকে, যারা বর্ডার কী জিনিস, তামিলনাড়ুর যারা আছে, তারা এখনও বর্ডারের কী ভয়, সে যে কী আতঙ্ক, তারা সেটা জানে না। অতএব তাদেরকে যদি বলা হয়, মনে হবে, আপাত দৃষ্টিতে মনে হবে যে আমরা একটা সুযোগ পেয়েছিলাম, কেন কাজে লাগালাম না, এই সময় পাকিস্তানকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিলেই হতো। কিন্তু নিশ্চিহ্ন করতে যে আজকে সারা পৃথিবীর যে অবস্থা, আপনারা যদি দেখেন
ইসরায়েল, লেবানন, গাজা, তারা বছরের পর বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু তারা প্রবলেমটা সলভ করতে পারছে না। ইউক্রেন রাশিয়া একই জিনিস। ইউক্রেন, রাশিয়া সবার একই জিনিস, কোনো জায়গাতেই কিন্তু যুদ্ধ করে জিনিসটাকে শেষ করা যাচ্ছে না। অতএব আমার মনে হয় না যে আমরা যে আপাতদৃষ্টিতে যেটা বলছি যে যদি ওরা আমরা সুযোগ পেয়েছিলাম, আমরা ইয়েটাকে পাকিস্তানটাকে দখল করে নিতে পারতাম, পিওকেটাকে আমরা নিয়ে নিতে পারতাম, এটা কিন্তু আমার মনে হয়, আমার পার্সোনাল মতামত, এটা কিন্তু ঠিক নয়। বর্ডারে যারা আছে, যারা বর্ডারের সম্বন্ধে জানে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তারা কিন্তু আমাদের সাথে একমত হবে না। কারণ আমি এটুকু বলতে পারি যে গভর্নমেন্ট থেকে এই যে ওদেরকে একটা থ্রেট দেওয়া হলো যে তোমরা যদি আমাদেরকে অ্যাটাক করো, আমরা কিন্তু তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। 1971 থেকে 2025 পর্যন্ত যদি আমরা দেখে আসি, তাহলে এই যে প্রায় 50-এরও বেশি বছর, সেই বছর ধরে কিন্তু ইন্ডিয়া এরকমভাবে কোনো অ্যাটাকের জায়গাতে যায়নি, যেটা গত 4-5 বছর ধরে 1-2 বার হলো। অতএব আমার পার্সোনাল মতামত যে আমরা যদি কামড়াতে না পারি, আমাদের ফোর্স করাটা অ্যাটলিস্ট নিশ্চয়ই উচিত। इतना जो सोशल मीडिया देख रहे हैं, इतना न्यूज चारों तरफ है, मतलब सोशल मीडिया में एक युद्ध चल रहा है, मीडिया में एक बड़ा सा युद्ध चल रहा है। आप लोग एज ए सेना बाहिनी का ऑफिसर या सेना बाहिनी का जो वहाँ है आर्मी फोर्स, कितना इफेक्ट पड़ता है इसमें? ये सोशल मीडिया का ये सब जो न्यूज आप लोग सुनते हैं, कुछ इफेक्ट पड़ता है? सर फौज के अंदर में सबसे पहले तो जो मोबाइल है आपका, वो मोबाइल हमारे को ऑथराइज है ही नहीं। अच्छा। अगर हम रखते भी हैं तो बहुत छुपा कर रखते हैं, और हमारा जो नंबर है वगैरह जो फौज के अंदर दिया जाता है, मोबाइल का पूरा डाटा दिया रहता है, और हर महीना जो है हमारा मोबाइल चेक होता है, और हम किसी भी सोशल मीडिया के साथ में जुड़ नहीं सकते, बिल्कुल नहीं। फौज का एक रूल है, क्योंकि देखा गया है पहले फेसबुक वगैरह में कि पाकिस्तान का IS एजेंट जो है, उन्होंने बहुत कुछ जवानों को अलग तरह से प्रलोभन दे करके बहुत कुछ उगलवाने की कोशिश किया सिक्योरिटी के मामले पे। तो उस तहत गवर्नमेंट ने जो है हमारे इंडियन फौज के अंदर में मोबाइल और जितने भी चाइनीज़ ऐप्स है सब बैन किया हुआ है। और मैं कहना चाहूँगा कि बाकी जो हमारे दोस्त भाइयों हैं जो सोशल मीडिया पर करे, आज का ज़माना जो है AI का ज़माना है, आप खुद समझ सकते हैं, और उस पर विश्वास ना करो तो बेहतर होगा। जो आपको गवर्नमेंट के द्वारा दिया गया न्यूज़ है, उनके ऊपर ही देखना बेहतर होगा, समझना बेहतर होगा। আমরা দুজনের সাথে দীর্ঘ কথোপকথন করলাম। এই অপারেশন সিন্দুর চলছে, এখনও অবধি চলছে। আমরা জানি না এর পরিণতি কী হবে, কবে যুদ্ধ থামবে, কবে এটা বন্ধ হবে, কবে সন্ত্রাসটা চলে যাবে, এটা আমরা কেউই জানি না। দুজনেই আশা করছেন যে এই সোশ্যাল মিডিয়া বা এই মিডিয়ার যুদ্ধ না দেখে ভারতবর্ষের বিদেশমন্ত্রী বা ভারতবর্ষের ফৌজ থেকে যেসব বলা হচ্ছে সেই কথাতে বিশ্বাস করুন এবং তাদের উপরে আস্থা রাখুন। ভারতবর্ষের জয় তো নিশ্চিত এবং আমরা আমাদের ঠিকঠাক পথে আছি। ধন্যবাদ আপনাকে সরকারবাবু। নমস্কার। ধন্যবাদ রিয়াজ। থ্যাংক ইউ। জয় হিন্দ। জয় হিন্দ।